হাতে কিছুটা সময় থাকলে তবে আজকের ভিডিওটা দেখো। আজকের এই ক্লাসে পথের দাবি নামাঙ্কিত যে পাঠ্য গল্পটি রয়েছে সেটা সম্পূর্ণটা পড়ানো হবে। গল্পটা আকৃতিতে বড়, তাই প্রতিটি শব্দের মানে বলে, প্রত্যেকটা লাইন ভালোভাবে ব্যাখ্যা করে, কোন প্রশ্ন আসতে পারে সে বিষয়ে তথ্য জানিয়ে গোটা ভিডিওটা একটু হলেও বড় তৈরি হয়েছে। এজন্য আমি অনুরোধ করব তোমরা হাতে সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো। গল্পটা যেহেতু একটু জটিল মনে হয়, তাই আমার অনুরোধ, কেটে কেটে কেউ ভিডিওটা দেখো না। অর্ধেক, অল্প একটু দেখা, কেটে দেখা, এগুলো যদি করো কিছুই বুঝতে পারবে না। আর এই ভিডিওটা যদি একটু সময় নিয়ে সম্পূর্ণটা দেখতে পারো, আমি নিশ্চিতভাবে বলছি এই পাঠ্য গল্প থেকে যে প্রশ্নই দিক না কেন তুমি পারবেই পারবে। তুমি এবার বলতে পারো, আচ্ছা আপনি বারবার পাঠ্য গল্প কেন বলছেন? কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোনোদিনও পথের দাবি নামে কোনো গল্প লেখেননি। তুমি বলবে, তাহলে এ কি বলছেন, আমাদের বইয়ে কেন লেখা পথের দাবি গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? পুরো কথাটা বলি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গবাণী পত্রিকাতে ধারাবাহিকভাবে পথের দাবি নামে একটি উপন্যাস লিখেছিলেন। পরাধীন ভারতের বুকে এই উপন্যাস খুব আলোড়ন সৃষ্টি করেছিল। ইংরেজ সরকার এই উপন্যাসটি যখন প্রকাশিত হয়, তারপর উপন্যাসকে নিষিদ্ধ ঘোষণা করেছিল যে এই বই পড়লে, আর কি ইংরেজরা বুঝতে পেরেছিল এই উপন্যাস পড়লে বাঙালিদের মধ্যে ইংরেজদের প্রতি বিতৃষ্ণা আর দেশের প্রতি ভালোবাসা জেগে উঠবে, তাই আমরা এই বইটাকে নিষিদ্ধ করলাম। সেই মূল পথের দাবি উপন্যাসের কিছুটা অংশ, অল্প একটু অংশ আমাদের পাঠ্য গল্প হিসেবে দেওয়া হয়েছে। তাহলে পথের দাবি নামাঙ্কিত যে গল্প আমাদের সিলেবাসে রয়েছে, আমাদের পাঠ্য গল্প, তার উৎস হলো পথের দাবি উপন্যাস। আমরা লাইন ধরে ধরে গল্পটা তো পড়বো, তার আগে এই গল্পের পূর্বসূত্র তোমরা জেনে নাও। মানে এই গল্পের আগে কি হয়েছে, এই যে ঘটনা আমরা পড়বো তার আগের ঘটনা, সেটা যদি তুমি না পড়ো বা না জানো তাহলে গল্পটা মোটেই বুঝবে না। নাম অপূর্ব হালদার। এমএসসি পাশ করে অপূর্ব, যার বাড়ি বাংলাদেশে, মানে বাংলায়, আগে তো বাংলা ভাগ ছিল না, তো এই বাংলা থেকে রেঙ্গুনে চলে যায়, বর্মা মানে মায়ানমারে চলে যায়। যাওয়ার আগে সে একটু হেজিটেট ফিল করছিল, মানে একটুখানি দ্বিধাগ্রস্ত ছিল, যাব কি যাব না। কিন্তু বোথা কোম্পানির চাকরি করতে অপূর্ব এখান থেকে, এদেশ থেকে চলে যায় সুদূর রেঙ্গুনে। অপূর্ব সঙ্গে করে নিয়ে যায় নিজের একদম বিশ্বস্ত পাচক, মানে রাঁধুনি, যার টাইটেল তেওয়ারি, সেই তেওয়ারিকে সঙ্গে করে নিয়ে যায়। অপূর্ব রেঙ্গুনে একটি বাড়িতে ভাড়া থাকতো, কিন্তু তার ওপর তলায় থাকতেন একজন সাহেব আর তার মেয়ে। সাহেবের নাম জোসেফ আর তার মেয়ে হলেন ভারতী, খ্রিস্টান। এরা অপূর্বকে নানাভাবে বিব্রত করত, অপূর্বের বিরুদ্ধে মামলা করে অপূর্বকে ফাইন পর্যন্ত দিতে বাধ্য করেছিল সেই খ্রিস্টান সাহেব। অপূর্বর সঙ্গে এদের ভালো বনিবনা ছিল না। একদিন অপূর্বর ঘরে চুরি হয়। চুরি হয়ে যাওয়ার পর অপূর্ব যখন ঘরে ফেরে, দেখে ঘরে তালা দেওয়া। অপূর্ব জানতে পারে খ্রিস্টান মেয়েটি নাকি চোর তাড়িয়ে ঘরে তালা দিয়ে দিয়েছে। সে তালা খুলে অপূর্ব ঘরে ঢুকলো। মেয়েটাও অপূর্বর ঘরে ঢুকে জিনিসপত্র গুছিয়ে দিল এবং কি কি হারিয়েছে তার একটা লিস্ট করে দিল। তেওয়ারি আর অপূর্ব দুজনেরই সন্দেহ এই খ্রিস্টান মেয়েটি চুরিতে সাহায্য করেছে, অথবা এই ষড়যন্ত্র করে চুরি করিয়েছে। তো অপূর্ব এই চুরির ঘটনার রিপোর্ট লেখাতে থানায় যাচ্ছে। থানায় পৌঁছেছে। থানায় গিয়ে দেখলো সেখানে রয়েছে নিমাই বাবু, তার নিমাই কাকা। সেই নিমাই কাকা বাংলা থেকে রেঙ্গুনে এসছেন। কেন? বিখ্যাত বিপ্লবী নেতা সব্যসাচী মল্লিককে খুঁজতে। তাদের কাছে খবর আছে সব্যসাচী মল্লিক বর্মাতে লুকিয়ে রয়েছে বা আত্মগোপন করে রয়েছে। এজন্য তারা বর্মাতে বাঙালি পেলেই তুলে এনে তাদের আর কি তল্লাশি করে দেখছে এ সব্যসাচী মল্লিক কিনা। অপূর্ব গেল। অপূর্ব থানায় গিয়ে দেখছে 6 জন বসে আছে। তারপরের ঘটনা তোমরা আজকের এই ভিডিওতে দেখতে পারবে। তাছাড়া আশা করি তোমরা গল্পটা পড়েওছো।
তাই তো। আলোচনার শুরুতে একটা অনুরোধ করব, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর তোমার ক্লাস 10-এ পড়া সমস্ত বন্ধু বান্ধবীর কাছে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে, ইনস্টাগ্রামে এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দাও, যাতে তারাও দুর্দান্ত বিস্ফোরক কমপ্লিট প্যাকেজ এই ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা একটু প্রেস করে রেখো, কেমন? মূল আলোচনা শুরু করার আগে আর একজনের ব্যাপারে না বললেই নয়। তিনি হলেন অপূর্বর অফিস কলিগ। অপূর্ব বোথা কোম্পানিতে রেঙ্গুনে যে জব করছে, সেই অফিসেই তার একজন বন্ধু ছিলেন, যে অফিসের অ্যাকাউন্টেন্ডেন্ট ছিলেন, হিসেব টিসেব দেখতেন। সেই ব্যক্তির নাম হলো রামদাস, আর পদবী হলো তলোয়ারকর। এই রামদাস তলোয়ারকর ছিল সুদর্শন মারাঠি একজন যুবক। তার কথাও কিন্তু আমরা আজকের এই গল্পে পাবো। তাহলে শুরু করছি লাইন ধরে ধরে সম্পূর্ণ আলোচনা। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সুমুখের হলঘরে জন ছয়েক বাঙালি মোটঘাট লইয়া বসিয়া আছে। থানায় প্রবেশ করে বা ঢুকে দেখা গেল সম্মুখের হলঘরে, সামনের হলঘর বা বারান্দাতে জনা ছয়েক, 6জন মতো বাঙালি মোটঘাট পোটলা পুটলি নিয়ে বসে আছে। তো জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তোরং, তোরং কথার অর্থ হলো ট্রাঙ্ক, তাদের টিনের ট্রাঙ্ক ও ছোট বড় পুটুলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছেন। থানার ছোটবাবু অর্থাৎ জগদীশবাবু তাদের টিনের ট্রাঙ্ক বা সঙ্গে যে ছোট বড় পুটলিগুলো ছিল, সেই পোটলা পুটলিগুলো ভালো করে তল্লাশি করে দেখছেন। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে, তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। এই 6জনকে মোটামুটি সার্চ করে দেখা হচ্ছে, কিন্তু একজনের প্রতি জগদীশবাবুর একটু বেশি সন্দেহ হয়েছে। তাকে আলাদা আরেকটি ঘরে আটকে রাখা হয়েছে। ইহারা সকলেই উত্তর ব্রহ্মে, এরা সবাই উত্তর ব্রহ্মদেশে অর্থাৎ বর্মায়, বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানার মিস্ত্রির কাজ করিতেছিলেন। এরা প্রত্যেকে মায়ানমার বা বর্মার বর্মা অয়েল কোম্পানিতে তেলের খনির কারখানার মিস্ত্রির কাজ করছিলেন। সেখানকার জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। তারা সেখানে আর কি তাদের জল হাওয়া স্যুট করছিল না, ওয়েদার স্যুট না করার জন্য তারা সেখান থেকে চলে এলো রেঙ্গুনে। পূর্বতন ব্রহ্মদেশের রাজধানী ছিল রেঙ্গুন, সেই রেঙ্গুন শহরে তারা চলে এসেছে। ইহাদের নাম, ধাম ও বিবরণ লইয়া, ধাম মানে বাড়ি কোথায়, অন্যান্য বিবরণ নিয়ে ও সঙ্গে জিনিসপত্র পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইলে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হইল। পলিটিক্যাল সাসপেক্ট কথার আক্ষরিক অর্থ রাজনৈতিক সন্দেহভাজক। এখানে সন্দেহভাজক ব্যক্তিটি কে? তার নাম হলো সব্যসাচী মল্লিক। তিনি কে? তিনি বিখ্যাত বিপ্লবী ছিলেন। তো সেই বিপ্লবী সব্যসাচী মল্লিক হিসেবে যাকে সাসপেক্ট করা হচ্ছে, তোমরা প্রত্যেকেই জানো যখন ভারতের স্বাধীনতা আন্দোলন তুঙ্গে চলছে, তখন কিন্তু বিপ্লবীরা ছদ্মবেশ ধারণ করে থাকতো, যাতে ইংরেজ সরকার বা ইংরেজের পুলিশ তাদের গ্রেপ্তার করে শাস্তি না দিতে পারে। তো এখানে তাই পুলিশ খোঁজ করছে বিপ্লবী সব্যসাচী মল্লিককে। সব্যসাচী বানানটা তোমরা দেখে নেবে, তোমরা কিন্তু অনেকেই পরীক্ষার সময় সব্যসাচীর বদলে সভ্যসাচী লেখো। তো সব্যসাচী মল্লিক সন্দেহে যে লোকটিকে আলাদা ঘরে আটকে রাখা হয়েছিল, তাকে বড়বাবু অর্থাৎ নিমাই বাবুর সামনে হাজির করা হলো। লোকটি কাশিতে কাশিতে আসিল, অত্যন্ত ফর্সা রং, রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে। লোকটাকে দেখলেই বোঝা যাচ্ছে লোকটার বডি মানে গায়ের রং ফর্সা, কিন্তু রোদে ঘুরে ঘুরে পুড়ে তামাটে একটু কালচে হয়ে গেছে। বয়স 30-32-এর অধিক নয়, দেখে মনে হচ্ছে বয়সটা 30-32-এর কাছাকাছি, কিন্তু ভারী রোগা দেখাইল। লোকটাকে দেখতে ভীষণ রোগা। একটু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল। সামান্য কাশি দিতেই তার একটা হাঁপানি শুরু হলো, মানে সে হাঁপাচ্ছে।
সহসা আশঙ্কা হয়। একে দেখে আর কি লেখক আমাদের সামনে যে বর্ণনা দিচ্ছেন সেখানে লেখক জানাচ্ছেন, একে দেখে সহসা মনে আশঙ্কা জাগে, সংসারে মেয়াদ বোধ করি বেশি দিন নাই। এই লোকের মেয়াদ সংসারে আর বেশি দিন নেই, মানে এ ভীষণই অসুস্থ। কেন এমন মনে হয়? ভিতরে কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়ে আছে। এর হাবভাব বা চেহারা দেখলেই বোঝা যাচ্ছে এর ভেতরে কোনো একটা দুরারোগ্য রোগ, মানে খুব বড় রোগ, কঠিন রোগ, যা থেকে আর কখনো মুক্তি লাভ করা যায় না, যে রোগ হলে মানুষ বাঁচে না। এই রকম কোনো একটা দুরারোগ্য ব্যাধি হয়েছে আর তার দেহটা দ্রুত ক্ষয়ের দিকে এগোচ্ছে, এ দ্রুত মৃত্যুর দিকে এগোচ্ছে। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। এই লোকটার মধ্যে যদি আশ্চর্য কিছু থেকে থাকে এর চেহারায়, তা হলো রোগা মুখের মধ্যে তার চোখের দৃষ্টি। অর্থাৎ এই লোকের দৃষ্টি ছিল বড় অদ্ভুত। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় দিতেই পারে যে এই লোকটির চোখের বর্ণনা দাও। তো কি বলছেন লেখক? সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রবাহীন, এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। সেই লোকের চোখটা গোল গোল ছিল না টানা টানা ছিল, উজ্জ্বল ছিল না ফ্যাকাশে ছিল, এই সব বিবরণ দিতে যাওয়াই বৃথা। কেন? অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে, ভয় হয় এখানে খেলা চলিবে না, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। এই লোকটার চোখ কেমন? গভীর জলাশয়ের মতো। আমরা অত্যন্ত বড় কুয়ো বা বড় জলাশয়ের সামনে কি খেলতে যাই? না, হেলা ফেলা করি না, আমরা সাবধানে দূরে দাঁড়িয়ে থাকি। এই লোকটার চোখ দেখে মনে হচ্ছে ওই রকম গভীর জলাশয়ের মতো, তাই এখানে খেলা চলবে না, সাবধানে দূরে দাঁড়াতে হবে। এই রকম ভীতি সঞ্চারকারী চোখ বা গভীর চোখ, গভীর অন্তর্ভেদী দৃষ্টি এই লোকের। ইহারই কোনো অতল তলে তাহার ক্ষীণ প্রাণ শক্তিটুকু লুকানো আছে, মৃত্যু সেখানে প্রবেশ করিতে সাহস করে না। লেখক বলছে এই চোখের গভীর যে জলাশয়ের মতো চোখ, এই চোখের গভীরতার মধ্যেই হয়তো তার জীবনের প্রাণ শক্তিটুকু লুকিয়ে আছে, মৃত্যু সেখানে প্রবেশ করতে পারে না। কেবল এই জন্যেই যেন সে আজও বাঁচিয়া আছে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়া ছিল, অপূর্ব মুগ্ধ হয়ে এই লোকটির চোখের দিকে তাকিয়েছিল। সহসা নিমাইবাবু তাহার বেশভূষার বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকৃষ্ট করিয়া সহাস্যে কহিলেন, বাবুটির শ্বাস তো গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করতে হয়। কি বলো অপূর্ব? অর্থাৎ থানার বড়বাবু অপূর্ব দৃষ্টি আকর্ষণ করাচ্ছেন, অর্থাৎ হয়তো অপূর্বকে আঙুল দিয়ে দেখিয়ে বলছেন, দেখো দেখো অপূর্ব, এই লোকটার দিকে তাকিয়ে দেখো, এর স্বাস্থ্য চলে গেছে, মৃত্যু পথযাত্রী মনে হচ্ছে, কিন্তু দেখো শখ এর মধ্যে 16 আনাই বজায় আছে। দেখো এর বেশভূষা, এর সাজ পোশাক, দেখো এর পারিপাট্য স্টাইল, দেখো। এটাই বললেন। এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিলেন। অপূর্ব এতক্ষণ তো লোকটার চোখের দিকে তাকিয়েছিল, কিন্তু যখন বড়বাবু বললেন একটু দেখো এর পোশাক আশাকগুলো, স্টাইলটা দেখো, তখন অপূর্ব লোকটার পোশাক আশাক দেখে এত হাসি পাচ্ছে, থানার মধ্যে তো হাসা যায় না, কোনো রকমে সে হাসিটা চেপে নিল, গোপন করলো। কেমন দেখতে লোকটা? তাহার মাথার সম্মুখের দিকে বড় বড় চুল, কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বলিলেই চলে, এমনি ছোট করিয়া ছাঁটা, মাথায় চেরা সিথি। তেরে নাম মুভিতে দেখবে সালমান খানের যেমন সিথি ছিল, মাঝখান থেকে মেয়েরা যেমন মাঝখান থেকে সিথি করে, তেমন অপর্যাপ্ত তৈল নিষিক্ত, প্রয়োজনের থেকে বেশি তেল দিয়ে তার চুলগুলোকে ভেজানো, অর্থাৎ চুপু চুপু করে জুবু জুবু করে মাথায় তেল নেওয়া। কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে। তার মাথাতে সে এত পরিমাণে লেবুর তেল মেখেছে, মানে লেবুর গন্ধওয়ালা তেল, যে থানার মধ্যে আর কি সেই গন্ধ ছড়িয়ে পড়েছে। গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, মানে সরস্বতী পুজোর সময় ছেলেরা যে চুড়িদার পাঞ্জাবি পরে থাকে, পাঞ্জাবি চুড়িদার, সেটা। তাহার বুক পকেট হইতে বাঘ আঁকা একটা রুমালের কিয়দাংশ, কিছুটা অংশ দেখা যাচ্ছে।
লোকটার পাঞ্জাবির রং রামধনু রং, তার বুক পকেটে একটা রুমাল রাখা আছে, সেই রুমালের খানিকটা দেখা যাচ্ছে, রুমালে আঁকা আছে একটা বাঘ। উত্তরীয়ের কোনো বালাই নেই, লোকটার কিন্তু কোনো রকম উত্তরীয় গায়ে জড়ায়নি। আগেকার দিনে ধরো পাঞ্জাবি চুড়িদার পরলে তার সঙ্গে উত্তরীয় পরবার একটা চল ছিল। উত্তরীয় কি? গলায় গামছার মতো জড়ানো ওড়না। দেখবে এখনো যারা অনেকে পাঞ্জাবি পরলে গলায় যে ওড়না পরে সেটাই হচ্ছে উত্তরীয়, তার কোনো বালাই নেই। পরনে বিলেতি নীলের কালো মকমল পাড়ের সূক্ষ্ম শাড়ি। না, এই লোকটি শাড়ি পরে নেই, শাড়িটাকে ধুতির মতো করে পরেছে। পায়ে সবুজ রঙের ফুল মোজা। প্রত্যেকটা জিনিস মনে রাখবে, এখান থেকে কিন্তু শর্ট হতে পারে। তার মোজার রং কি, তার গায়ে আর কি পরনে কি রঙের পাঞ্জাবি ছিল, এই রকম। হাঁটুর উপরে লাল ফিতে দিয়ে বাঁধা। তোমরা দেখবে অনেক সময় মোজার ইলাস্টিক ঢিলা হয়ে গেলে আমরা গার্ডার দিয়ে বেঁধে রাখি। এই লোক কি করেছে? সবুজ রঙের মোজাটাকে হাঁটুর উপরে উঠিয়ে লাল ফিতে দিয়ে বেঁধে রেখেছে। বার্নিশ করা পাম্প শু, মানে পালিশ করা পাম্প শু। পালিশ করা পাম্প শু, পাম্প শু দেখবে ওই ধুতির সঙ্গে পরবার আর কি এক ধরনের বিশেষ জুতো, যেখানে পায়ের সমস্ত আঙুল ঢাকা থাকে, ওই রকম একটা পাম্প শু পরা। তলাটা মজবুত ও টিকসই করিতে আগাগোড়া লোহার নাল বাঁধানো। বিষয়টা বলি, অশ্বক্ষুরাকৃতির হ্রদ যেমন দেখতে, তেমন লোহার ছোট্ট বেড়ি, মানে ওই আকৃতির লোহার টুকরো ঘোড়ার পায়ের নিচে পরিয়ে দেওয়া হয়। তাকে বলা হয় ঘোড়ার নাল। কারণ ঘোড়া এত দৌড়দৌড়ি করে ওদের পায়ের খুর ক্ষয়ে যায়, তাই যাতে না ক্ষয়ে যায় ওই নিচে একটুখানি লোহার হিলের মতন লোহার ওই নালটা পরিয়ে দেওয়া হয়। এই লোকও যাতে তার জুতো ক্ষয়ে না যায়, তাই নিজের জুতোর নিচে পাম্পশুর নিচে ঘোড়ার নাল কিন্তু লাগিয়েছেন। হাতে এক গাছি, হাতে একটা হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি। হাতে রয়েছে হরিণের শিং দিয়ে হাতল তৈরি এমন একটা বেতের লাঠি, একটা বেতের লাঠি এই লোকটির হাতে। কয়দিনের জাহাজের ধকলে সমস্তই নোংরা হইয়া উঠিয়াছে, কারণ এরা জাহাজে করে ওই তেলের খনিতে যেখানে কাজ করছিল সেখান থেকে রেঙ্গুনে এসছে। তাই কয়েকদিন জাহাজে থাকার ফলে, জাহাজে তো ওই রকম ভাবে স্নান ড্রেস চেঞ্জ এগুলো করা যায়নি, তাই সবকিছু যেন নোংরা হয়ে উঠেছে। ইহার আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত অপূর্ব বারবার নিরীক্ষণ, বারবার ভালো করে দেখে নিরীক্ষ করে কহিল, বলল, কাকা বাবু, এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে যে এ নয়, আমি তার জামিন হতে পারি। অপূর্ব থানার বড়বাবু অর্থাৎ নিমাই বাবুকে বলল, কাকা একে আপনি ছেড়ে দিন। এখানে বলে রাখি, নিমাই বাবু যিনি পুলিশের বড় কর্তা বা বড় বাবু, তার সঙ্গে অপূর্বদের পারিবারিক একটা সম্পর্ক আছে। অপূর্ব তাকে কাকা বলে ডাকে, তাই বলছে, কাকা একে আপনি ছেড়ে দিন, আমি এর জামিন হচ্ছি। জামিন হওয়া মানে কি এটা তোমরা বুঝতে পারবে, এটা একটা আইনি পরিভাষা। কারো কার্যকলাপের দায়িত্ব গ্রহণ করাকে বলে আর কি জামিন। যে একে আপনি ছেড়ে দিন, আমি এর জমানত হচ্ছি, পরবর্তীতে এ কিছু করলে আমি তার দায়ভার নেব। মানে এতটা নিশ্চিত অপূর্ব যে না, এ সেই বিখ্যাত বিপ্লবী নেতা সব্যসাচী মল্লিক হতে পারে না। আমরা গল্পটা যখন আরো পড়বো জানতে পারবো সব্যসাচী মল্লিক বিজ্ঞানে অসাধারণ পারদর্শী, একাধিক ভাষায় কথা বলতে পারে, বিলেত থেকে ডাক্তারি পড়ে এসছে, যে ইংরেজদের ত্রাস, সেই ব্যক্তি এইরকম জোকার মার্কা সাজগোজ করে কোনো মতেই থাকতে পারে না। এটা বুঝতে পেরে আর কি অপূর্ব তার কাকাকে বলছে, কাকা একে আপনি ছেড়ে দিন, এ কোনো মতেই ওই সব্যসাচী মল্লিক নয়। নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। কেন যদি প্রশ্ন করা হয়, অপূর্ব এই আটককৃত ব্যক্তির বা পলিটিক্যাল সাসপেক্টের জামিন হতে চাওয়ায় বা জামিন হওয়ার প্রস্তাব দেওয়ায় নিমাইবাবু চুপ করেছিলেন। অপূর্ব কহিল, আর যাই হোক, যাকে খুঁজছেন তার সঙ্গে তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। আচ্ছা, আপনি যাকে খুঁজছেন সেই সব্যসাচী মল্লিকের কালচার আর এর কালচারটা একবার ভেবে দেখুন। নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িয়া কহিলেন, তোমার নাম কি হে? আগে গিরিশ মহাপাত্র। একদম মহাপাত্র? তুমিও তেলের খনিতেই কাজ করছিলে না?
এখন রেঙ্গুনেই থাকবে? তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে, দেখি তোমার ট্যাঁকেও পকেটে কি আছে। যখন বড়বাবু বলল তোমার নাম কি, তুমি কি সব্যসাচী মল্লিক নাকি, বলছে না না আমার নাম গিরিশ মহাপাত্র, আমি তেলের কারখানায় কাজ করতাম, এখন রেঙ্গুনে থাকবো। তখন বড়বাবু বলছে ঠিক আছে দেখি তোমার ট্যাগ মানে কোমরে কি গোজা আছে। ধুতি বা লুঙ্গির সঙ্গে কিন্তু অনেকে দেখবে কোমরে ধুতি বা লুঙ্গি পরে কিছু কিছু গুজে রাখে, টাকা গুজে রাখে, কেউ নস্যির কৌটো গুজে রাখে, ওটা হচ্ছে ট্যাগ। আর পকেট তো তোমরা জানো। এই দুটো লাইন 99 পৃষ্ঠার প্রথম দুটো লাইন পড়ে রাখবে যে তার পকেটে আর ট্যাগে কি কি পাওয়া গেছিল। তার ট্যাগ হইতে একটা টাকা ও গন্ডা 6 পয়সা, 6 গন্ডা পয়সা বাহির হইল। পকেট হইতে একটা লোহার কম্পাস, কম্পাস মানে তোমাদের জ্যামিতি বক্সের কম্পাস নয়, কিন্তু দিক নির্ণয় করে যে কম্পাস দিয়ে সেটা। কেন? যারা তেলের খনিতে কাজ করে কোন দিকে রয়েছে কোথায় কি বোঝা যায় না, যখন তারা খনিতে নিচে নামে তখন তাদের কম্পাস লাগে। তো লোকটার পকেটে একটা কম্পাস, মাপ করিবার কাঠের একটা ফুট রুল মানে কাঠের স্কেল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই এবং একটা গাঁজার কলিকা মানে গাঁজা সেবনের, গাঁজার নেশা করার যে কলকে সেটা আর কি বাহির হইয়া পড়িল, আর কি বেরিয়ে গেল। নিমাইবাবু কহিলেন তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচ মানে একটুও সংকোচ না করে বলো না আগে না আমি খাই না। তবে এই বস্তুটি পকেটে কেন, এটাও কিন্তু এমসিকিউ এ দেয়। বস্তুটি কি? গাঁজার কলকে। আগে পথে কুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। জগদীশবাবু এই সময় ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কহিলেন দেখো জগদীশ কিরূপ সদাশয় ব্যক্তি ইনি, যদি কারো কাজে লাগে তাই এই গাঁজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন। আমরা একদম গল্পের শুরুতে দেখেছি থানার আর কি জগদীশ বাবু হচ্ছেন জুনিয়র আর বড় বাবু হচ্ছেন নিমাই বাবু। তো নিমাই বাবু যখন এই সাসপেক্টের সঙ্গে কথা বলছেন তার পকেট থেকে যখন একটা গাঁজার কলকে বেরোলো, ঠিক সেই সময়ই সেই রুমের মধ্যে ঢোকেন ছোট বাবু জগদীশ বাবু। তো জগদীশ বাবুকে নিমাই বাবু বলছেন দেখো জগদীশ এই লোক কত বড় মনের মানুষ, যদি কারো কাজে লাগে এটা ভেবে পকেটে গাঁজার কলকে কুড়িয়ে রেখে দিয়েছে। ক্ষণকাল মৌন থাকিয়া বলিলেন। কিছুক্ষণ চুপ করে থেকে নিমাইবাবু আবার বলছেন গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণই তোমাতে বিদ্যমান বাবা, গাঁজা খাওয়ার সব লক্ষণ, কাশি, কাশির পরে হাঁপানো, রুগ্ন চেহারা সব তোমাতে বিদ্যমান, তোমার মধ্যে আছে বাবা। বলিলেই পারো খাই, বলতেই পারো খাই, কিন্তু কদিনই বা বাঁচবে, এই তো তোমার দেহ, তোমার দেহ দেখেই তো বুঝতে পারছি তুমি বেশি দিন লাস্টিং করবে না, সংসারে তোমার বেশি দিন মেয়াদ নেই। আর খেও না, বুড়ো মানুষের কথাটা শোনো। এটাও কিন্তু 3 বা 1-এ প্রচুর দেয়, বুড়ো মানুষের কথাটা শোনো। কে বুড়ো মানুষ? তিনি কোন কথা শুনতে বলেছেন? নিমাইবাবু গিরিশ মহাপাত্রের ভগ্ন স্বাস্থ্য দেখে তাকে গাঁজা সেবন করতে নিষেধ করেছেন। মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল আগে না মাইরি খাইনে, তবে ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিতে বললে দিয়েই যা, নইলে খাইনি। দেখো মুহূর্তে মুহূর্তে লোকটা মিথ্যে কথা বলছে। একবার বলছে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি, একবার বলছে আমি খাই না পথে কুড়িয়ে পেয়েছি কারো লাগবে বলে তুলে রেখেছি, একবার বলছে আমার ইয়ার বন্ধুদের তৈরি করে দিতে হয় সেই কারণে কাছে রেখেছি। জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন দয়ার সাগর, পরকে সেজে দিই মানে পরকে গাঁজা ভরে তামাক সাজিয়ে দিই, নিজে খাইনি, মিথ্যেবাদী কোথাকার। মিথ্যেবাদী কোথাকার কে কাকে কেন বলেছে এটা কিন্তু দেওয়া হতে পারে। অপূর্ব কহিল মানে এই রকম পুলিশরা আলোচনা করছে। অপূর্ব বলল বেলা হয়ে গেল আমি তবে চললাম কাকাবাবু। নিমাইবাবু উত্তর দিলেন না। নিমাইবাবু উঠিয়া দাঁড়াইলেন, বলিলেন নিমাইবাবু ওই গিরিশকে বলছেন আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র, বলে তিনি নিজের জুনিয়র জগদীশের পারমিশন নিচ্ছেন। কি জগদীশ পারে তো? জগদীশ সম্মতি জানাইলে কহিলেন, যখন জগদীশবাবু মাথা নেড়ে সম্মতি জানালো তখন নিমাইবাবু আবার বলছেন কিন্তু নিশ্চয় কিছু বলা যায় না ভায়া, আমার মনে হয় এ শহরে আরো কিছুদিন নজর রাখা দরকার, রাতের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো। সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, সে হলো বিখ্যাত বিপ্লবী নেতা
বা আত্মগোপনকারী বাঙালি বিপ্লবী নেতা সব্যসাচী মল্লিক। জগদীশ কহিলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু। নেবুর তেলের গন্ধে একটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে। বড়বাবু হাসিতে লাগিলেন। কেন, এটাও প্রশ্ন দেয়। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গেই মহাপাত্র তাহার ভাঙা টিনের তোরং ও চাঁটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধীর মন্থর পদে, মানে ধীরে ধীরে উত্তর দিকের রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল, সোজা বেরিয়ে গেল। আচ্ছা বলো তো, গল্পটা তোমার কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই লাইক করো, দেখি তুমি কতটা মনোযোগ দিয়ে গল্পটা পড়েছো বা শুনেছো। বলো তো, গিরিশ মহাপাত্রের কোথা থেকে গন্ডা ছয়েক পয়সা বেরিয়েছিল? এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, গিরিশ মহাপাত্রের মোজার রং কি ছিল? আমাকে লিখে কমেন্টে জানাও। আশ্চর্য এই যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না। অপূর্বর কাছে ব্যাপারটা আশ্চর্যজনক যে পুলিশ এত চিরুনি তল্লাশি করছে অথচ তাকে ধরা গেল না। কোনো দুর্ঘটনা ঘটিল না এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। অপূর্ব দেশকে ভালোবাসত, দেশপ্রেমিকদের ভালোবাসত, তাই মনে হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটল না। দুর্ঘটনা ঘটা মানে এত বড় একজন বিপ্লবী নেতা যদি ধরা পড়ে সেটাই তো একটা দুর্ঘটনা। অপূর্ব তাই ভাবছে যে কোনো দুর্ঘটনা ঘটলো না, এটা কি করে হয়? পুলিশ এত সজাগ, তা সত্ত্বেও সব্যসাচীকে ধরতে পারল না, কি হলো ব্যাপারটা? এটাই ভাবছে। বাসায় ফিরিয়া দাড়ি গোঁফ কামানো হইতে শুরু করিয়া সন্ধানিক, স্নানাহার, পোশাক পরা, অফিসে যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলি বাধা পাইল না সত্য। সে ওই থানা থেকে ফিরে এসে তার প্রতিদিনের যে কাজ, যেমন স্নান করা, সন্ধ্যাকালীন আহ্নিক অর্থাৎ সন্ধ্যায় তার আর কি পুজো আচ্চা এই কাজগুলো করা, পোশাক পরা, অফিসে যাওয়া, এগুলো কোনো কিছুই বাধা পেল না। কিন্তু ঠিক কি যে সে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই। কিন্তু সে যে কি ভাবছে মনে মনে সেটা কেউ জানে না, সে নিজেও জানে না। অথচ তার চোখ কান ও বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতে একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল। সংসার থেকে, সংসারের প্রত্যেকটা জিনিস থেকে তার নজর আর কি কি বলছে এখানে দেখো, চোখ কান বুদ্ধি সবকিছু সরে গেল। সে শুধুই ভাবতে লাগলো, তার সমস্ত ভাবনা আটকে গেল একজন অজ্ঞাত, মানে একজন অদৃষ্ট, যাকে দেখা যায় না, অপরিজ্ঞাত, যে অপরিচিত একজন রাজদ্রোহী অর্থাৎ একজন বিদ্রোহী বা একজন দেশপ্রেমিকের চিন্তাতেই সে যেন ধ্যানস্থ হয়ে থাকলো। সারাদিন ভাবছে কি হলো, সব্যসাচী কি ধরা পড়লো, কেন এমন হলো, এইসব আর কি ভাবছে। অপূর্ব বড় উতলা হয়ে রয়েছে। এই অত্যন্ত অন্যমনস্কতা তলোয়ারকার লক্ষ্য করিল। অত্যন্ত অন্যমনস্কতা তলোয়ারকর লক্ষ্য করিল। তলোয়ারকর অপূর্বর অফিসে, অপূর্বর বন্ধু এবং অফিস কলিগ, দুজনে একই অফিসে চাকরি করে। তো রামদাস তলোয়ারকর তার পুরো নাম। দেখবে অফিসে যারা চাকরি করে একই সঙ্গে তারা টাইটেল ধরে ডাকে, যে কি বোস কালকে তুমি আসছো তো? না বিশ্বাসবাবু কাল আসবো না, এই রকম। তো তাই এখানে বলা হচ্ছে তলোয়ারকর, অর্থাৎ ওর টাইটেলটা। তো তলোয়ারকর বাবু দেখছে অপূর্ব চিন্তিত মুখে রয়েছে। লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিলেন। ইনিও ভাবছেন যে অপূর্বর কি হয়েছে, এই রকম অন্যমনস্ক রয়েছে কেন? তলোয়ারকর অর্থাৎ রামদাস তলোয়ারকর সে চিন্তিত মুখে জিজ্ঞেস করলো, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? তার মানে আগেকার দিনে ফোন তো ছিল না। উনি ভাবছেন যে অপূর্ব কি বাড়ি থেকে কোনো দুঃসংবাদ পেল চিঠিতে? কই না, অপূর্ব তাই বলল। বাড়ির সব খবর ভালো তো? অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল, যতদূর জানি সবাই ভালোই তো আছেন। অপূর্ব আশ্চর্য হচ্ছে, বা এই লোক আমার কাছে হঠাৎ আমার বাড়ির লোক কেমন আছে, চিঠি পেয়েছি কিনা, এগুলো জানতে চাইছে কেন? রামদাস আর কোনো প্রশ্ন করিল না। টিফিনের সময় উভয়ে দুজনে আর কি একত্রে একই জায়গায় বসে জলযোগ করিত, খাওয়া দাওয়া টিফিন করত।
রামদাসের স্ত্রী, রামদাসের বউ, মানে এই রামদাস তলয়রকর যার কথা একটু আগে বললাম, অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন। অপূর্বকে সেই ভদ্রমহিলা একদিন আন্তরিকভাবে অনুরোধ করেছিলেন, যতদিন তাহার মা কিংবা বাটির আর কোনো আত্মীয়া নারী এদেশে আসিয়া বাসার উপযুক্ত ব্যবস্থাদি না করেন, ততদিন এই ছোট বহিনের হাতে তৈরি যৎসামান্য মিষ্টান্ন প্রত্যহ তাহাকে গ্রহণ করিতে হইবে। অপূর্বকে রামদাসের স্ত্রী অনুরোধ করেছিল, দেখো ভাই অপূর্ব, আমি তোমার বোনের মতো, ছোট বোনের মতো, আমি তোমায় অনুরোধ করছি, যতদিন তোমার মা অথবা তোমার কোনো আত্মীয়া মানে কোনো নারী আত্মীয় এদেশে এসে না থাকছেন, ততদিন আমি তোমার বোন, আমি বোন মনে করে তোমাকে প্রতিদিন একটু জল মিষ্টি পাঠাবো, আমার মিষ্টান্নটুকু তুমি খেও। এখানে মিষ্টান্ন বলতে মিষ্টির কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে আমি প্রতিদিন টিফিন পাঠাবো, তুমি কিন্তু সেটা খাবে। অপূর্ব রাজি হইয়াছিল। এটা দিতেই পারে প্রশ্নে, কার কোন প্রস্তাবে অপূর্ব রাজি হয়েছিল। অফিসের একজন ব্রাহ্মণ পেয়াদা এই সকল বহিয়া আনিত। আজও সে নিরালা, মানে একদম নিরালায়, একদম চুপচাপ ভাবে পাশের ঘরটায় ভোজ্য বস্তু মানে ভোজনের বস্তু, খাবারগুলি যখন সাজাইয়া দিয়া গেল, তখন আহারে বসিয়া অপূর্ব নিজেই কথা পারিল। এরপর আজকে যখন তারা দুইজনে খেতে বসলো, রামদাস আর অপূর্ব, তখন অপূর্ব নিজেই কথাটা পারলো, মানে কথাটা তুললো, সেই প্রসঙ্গটা তুললো। কোন প্রসঙ্গ? কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে, সমস্তই যাইতে পারিত, কেবল উপরের সেই খ্রিস্টান মেয়েটির কৃপায় টাকা কড়ি ছাড়া আর সমস্তই বাঁচিয়াছে। অপূর্ব বলছে, আমার ঘরে কালকে চুরি হয়েছে, সবকিছুই চুরি হয়ে যেতে পারত, আমি যে বাড়িতে ভাড়া থাকি তার উপরতলাতে যে খ্রিস্টান মেয়েটি থাকে, সেই মেয়ের কৃপায় সবকিছু, মোটামুটি টাকা কিছু গেলেও বাদবাকি জিনিসপত্র আমি বাঁচাতে পেরেছি। সে চোর তাড়াইয়া দরজায় নিজের তালা বন্ধ করিয়াছে। আমি বাসায় পৌঁছলে চাবি খুলিয়া দিয়া অনাহুত, মানে যাকে আহ্বান করা হয়নি বা যার আসার কথা নেই, অনাহুত আমার ঘরে ঢুকিয়া ছড়ানো জিনিসপত্র গুছাইয়া দিয়াছে, এবং সমস্ত ফর্দ করিয়া কি আছে আর কি গেছে তার এমন নিখুঁত হিসাব সমস্ত ফর্দ করিয়া কি আছে আর কি গেছে তার এমন নিখুঁত হিসাব করিয়া দিয়াছে যে বোধ হয় তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময়কর। রামদাস, তুমি তো পাশ করা হিসাব রক্ষক, মানে হিসাব শাস্ত্র নিয়ে তুমি পাশ করেছো, অ্যাকাউন্টেন্ট তুমি একজন, তোমার মতো মানুষও এত নিখুঁত হিসেব করতে পারবে না আমার ঘর থেকে কি কি চুরি গেছে। সে আমার ঘরে ঢুকে সব জিনিস সাজিয়ে দিয়েছে, আর কি কি চুরি গেছে তার একটা লিস্টও করে দিয়েছে। বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর কেহ আছে বলে মনে হয় না তলয়েরকর। তাছাড়া এত বড় বন্ধু, বইয়ের দিকে তাকাও, বন্ধুর পরে কিন্তু দাড়ি নয়, বিস্ময়বোধক চিহ্ন। কারণ মেয়েটিকে অপূর্ব ব্যঙ্গ করে বন্ধু বলছে। তোমরা যদি মূল উপন্যাস পড়ো জানতে পারবে এই খ্রিস্টান মেয়েটি আর তার বাবা অপূর্বকে নানাভাবে বিব্রত করত। অপূর্ব তাই দেখো কথার ভাবেই সে বলে দিল যে আমার ঘরে তো কোনোদিন মেয়েটা আসেনি, কিন্তু আমার ঘর থেকে কি কি চুরি গেছে আর কি আছে তার হিসেব সে একদম নিখুঁতভাবে করে দিয়েছে। মেয়েটির প্রতি আরো বক্রোক্তি কিন্তু অপূর্ব করেছে যে দেখো রামদাস, তুমি পাশ করা অ্যাকাউন্টেন্ট, কিন্তু তোমার থেকেও সেই মেয়ে বেশি ট্যালেন্টেড। রামদাস কহিল, তারপর? অপূর্ব বলিল, তেওয়ারি ঘরে ছিল না, তেওয়ারি অপূর্বর সঙ্গে থাকতো, রান্নাবাড়ি করে দিত। দুপুরটায় নয় রামদাসের স্ত্রী দিত, কিন্তু বাকি সময় তো তাদের ঘরে খাওয়া লাগতো, সকালে রাতে সেগুলো তেওয়ারি রান্না করতো। তেওয়ারি ঘরে ছিল না। বর্মা নাচ দেখতে ফয়া একটা জায়গার নাম গিয়েছে, এটা থেকে শর্ট দেয়, ইত্যাবসরে, এই অবসরে, এই সুযোগে, এই ব্যাপার। তেওয়ারি নাচ দেখতে গেছে, সেই সুযোগে ঘরে চুরি। আর তার বিশ্বাস এ কাজ ও ছাড়া আর কেউ করেনি। তেওয়ারির বিশ্বাস এই কাজটি ওই মেয়েটি ছাড়া আর কেউ করেনি। আমারও অনুমান কতকটা তাই। অপূর্ব জানালো যে তার মতে মেয়েটা চুরি না করুক, অন্ততপক্ষে চুরিতে সাহায্য করেছে। এ কথা শুনে রামদাস তার কাছে পরবর্তী ঘটনা জানতে চাইল। তারপর
তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে, কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে, এমন তামাশা দেখালে যে ও কথা আর মনেই হলো না। আমি গেছিলাম থানাতে, কিন্তু থানাতে গিয়ে পুলিশদের এমন সব কাণ্ড করতে দেখলাম যে ও কথা মানে চুরির কথা আমার আর মনেই পড়লো না। তোমরা জানো কি কাণ্ড হয়েছিল, যে পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল আজকে যেখান থেকে আমরা গল্প শুরু করেছি ওই ঘটনাটা। এখন ভাবছি যা গেছে তা যাক, তাদের চোর ধরে দিয়ে আর কাজ নেই, তারা বরঞ্চ এমনি ধারায় বিদ্রোহী ধরেই বেড়াক। অপূর্ব বলছে থাক, পুলিশের আর চোর ধরে লাভ নেই, তারা বরং বিদ্রোহী বা বিপ্লবীদেরই ধরে বেড়াক। এই বলিয়া এই কথা বলতে বলতে তাহার মানে অপূর্বর তার গিরিশ মহাপাত্র ও তাহার পোশাক পরিচ্ছেদের বাহার মনে পড়িয়া হঠাৎ হাসির ছটায় যেন দম আটকাইবার উপক্রম হইল। এটা অনেক স্কুলেই শর্ট প্রশ্নে দেয় যে হাসির ছটায় যেন দম আটকাইবার উপক্রম হইল, কার কেন? অপূর্ব যখন রামদাসের কাছে ঘটনাটা বলছে যে থানায় গেলাম, পুলিশকে এই করতে দেখলাম, বলতে বলতে তার হঠাৎ সেই গিরিশ মহাপাত্রের সাজ পোশাকের কথা মনে পড়ে গেল। অপূর্ব একা একাই সেই কথা মনে পড়াতে প্রবল হাসতে লাগলো, হাসির ছটায় যেন তার দম আটকাবার উপক্রম। হাসি থামিলে সে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী বিলেতের ডাক্তার উপাধিধারী রাজশত্রু মহাপাত্রের স্বাস্থ্য, তাহার শিক্ষা ও রুচি, তাহার বলবীর্য, তাহার রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা ও লোহার নলঠোকা পাম্পশু, তাহার নেবুত তেলের গন্ধবিলাস, সর্বোপরি তাহার পরহিতায়, পরের উপকারে, পরের হিতের জন্য গাজার কলিকাটির আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করিতে করিতে তাহার উৎকট হাসির বেগ কোনো মতে আর একবার সংবরণ করিয়া শেষে কহিল আর কি, শেষে বলল। তার মানে কি বলছে? অপূর্ব রামদাসের কাছে বর্ণনা করছে যে বিলেত থেকে ডাক্তারি উপাধি যে ধারণ করে এসছে, যে রাজশত্রু, যে বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী, সেই সব্যসাচী মল্লিকের বদলে মহাপাত্র অর্থাৎ গিরিশ মহাপাত্র নামে এক উৎকট সাজ পোশাকের লোককে পুলিশরা আটক করেছে, সেটাই সে বলল। আর তার হাসি আরও একবার সংবরণ করিল, মানে কোনো রকমে থামালো, এরকম বলছে জানো এইরকম একটা বড় মাপের কোথায় বিপ্লবী, যে বিজ্ঞান জানে, যে চিকিৎসা শাস্ত্রে পারদর্শী, যে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসছে, সে কোথায়? আর তার বদলে ধরেছে মহাপাত্র নামে একটা লোক, তার রুচি, তার স্বাস্থ্য, তাহার বলবীর্য অর্থাৎ শক্তি সামর্থ্য কোথায়, আর প্রকৃত সব্যসাচী মল্লিকই বা কোথায়? এই কথা বলতে বলতে তার আবারও হাসি পেল, কোনো রকমে হাসিটা থামালো। তারপর বলল তলোয়ার কর, মহা হুঁশিয়ার পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহাম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি। অপূর্ব মূলত বলতে চাইল রামদাস বিশ্বাস করো, আমরা তো জানি পুলিশ খুব হুঁশিয়ার হয়, কিন্তু পুলিশের দলকে এই রকম নির্বোধ আহাম্মক মানে একদম নিরেট মূর্খ, বা নির্বোধ আহাম্মক মানেও এই রকম নির্বোধ হতে আমি আগে কখনো দেখিনি। অথচ গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছুটোছুটি করে অপব্যয় করলে, এই নির্বোধ পুলিশগুলো সরকারের কত টাকা বুনো হাঁস ধরতে গিয়ে যে নষ্ট করলো কে জানে। এখানে বুনো হাঁস বলতে বিপ্লবী বা বিদ্রোহীদের কথা বলা হয়েছে। রামদাস হাসিয়া কহিল কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, আপনার চোর ধরে দেওয়ার জন্য তো এরা নেই। এটার পরে রামদাস বলে বসলো, যেহেতু রামদাস বাঙালি নয়, আমি আগেই বলেছি মারোয়াড়ি, রামদাস বলছে আচ্ছা এরাই কি আপনার বাংলাদেশের পুলিশ? মানে এই রকম নির্বোধরাই কি আপনাদের বাংলাদেশের পুলিশ হয়? অপূর্ব কহিল হ্যাঁ, তাছাড়া আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়, আমার পিতার বন্ধু, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। আমি আগেই বলেছি আজকে যখন আমি পূর্বসূত্র আলোচনা করছিলাম যে নিমাইবাবু অপূর্বর কাকা হয়, মানে আর কি রক্তের সম্পর্ক নয়, তবে কাকা বলে ডাকেন। তাছাড়া আমরা আরও একটা জিনিস জানতে পারলাম, অপূর্বর বাবা এই নিমাইবাবুর চাকরিটা করে দিয়েছিলেন। এবার তুমি বলতে পারো চাকরি করে দিলেন এই জিনিসটার মানে কি? এর বাবা ছিল ডেপুটি ম্যাজিস্ট্রেট, অপূর্বর বাবা, আর অপূর্বর পুরো নাম ছিল অপূর্ব হালদার। এই
নামটা বা এই ঘটনাগুলো জানতে গেলে তোমাদের পুরো পথের দাবি উপন্যাসটা পড়তে হবে। যারা ইচ্ছুক তারা পড়ে দেখতে পারো, আর যারা পাঠ্য বিষয়টুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছো তোমাদের জন্য যেটুকু প্রয়োজন আমি সেটুকু বলে দিলাম। দীর্ঘ আলোচনা হচ্ছে আজকের ভিডিওতে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর তোমরা জেনে আনন্দিত হবে তোমাদের জন্য আমার লেখা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন সিরিজের বইগুলি, আমার লেখা বাংলা এবং অন্যান্য সাবজেক্টের স্যারেদের লেখা অন্যান্য সমস্ত সাবজেক্টের বই আমরা জুন মাসের লাস্ট উইক থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই প্রকাশ করতে চলেছি। অপূর্ব কহিল, হ্যাঁ, তাছাড়া আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়, আমার পিতার বন্ধু, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। রামদাস কহিল, তাহলে আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। মানে রামদাস মুখ ফসকে একটা কথা বলে ফেলল। কি বলল? যে আপনার বাবা এই রকম একটা লোকের চাকরি দিয়েছে, একদিন হয়তো এই কাজের প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। ধরো কথার কথা, আমি বিষয়টা বুঝিয়ে বলি। তুমি বললে আমার বাবা এনাকে এই চাকরিটা করতে দিয়েছে। আমি বললাম এই লোক এইরকম ফাঁকিবাজ, এইরকম বোকা, আমার তো মনে হয় তোমার বাবার কাজের প্রায়শ্চিত্ত ভবিষ্যতে তোমার করা লাগবে। এই রকম একটা কথা রামদাস বলল। কিন্তু কথাটা বলিয়া ফেলিয়া সেই একটু অপ্রতিভ হইয়া চুপ করিল। কিন্তু এই কথাটা বলে ফেলেই হঠাৎ রামদাস ভাবল, এ আমি কি বললাম, অপ্রস্তুত হয়ে গেল। আত্মীয়ের সম্বন্ধে এইরূপ একটা মন্তব্য প্রকাশ করা হয়তো শোভন হয় নাই। রামদাস মনে মনে ভাবছে কারো আত্মীয় সম্পর্কে, যেহেতু তাদের পাড়াতুতো কাকা হয় বা তাদের ফ্যামিলি ফ্রেন্ড হয়, সেই কাকা সম্পর্কে এরকম কথা বলাটা আমার ঠিক হয়নি। অপূর্ব তাহার মুখের প্রতি চাহিয়া অর্থ বুঝিল, এই শটটা দিল। কার মুখের প্রতি চেয়ে কি বুঝলো? অপূর্ব রামদাসের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল রামদাস অপ্রস্তুত বোধ করছে এবং হীনমন্যতায় ভুগছে যে ইস, অপূর্বর আত্মীয় সম্পর্কে কেন আমি খারাপ কথা বললাম। কিন্তু এই ধারণা যে সত্য নয়, কিন্তু রামদাসের ধারণা যে সত্য নয়, অর্থাৎ অপূর্ব কোনো মাইন্ড করেনি, কিছু মনে করেনি, ইহা সতেজে ব্যক্ত করিবার জন্য, এটা একদম তেজের সঙ্গে বলবার জন্য সে জোর করিয়া বলিল, আমি তাকে কাকা বলি, আমার তিনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী, তাই বলে আমার দেশের চেয়ে তিনি আপনার নন। আমি তাকে কাকা বলি, আমাদের আত্মীয়, এটা ঠিক আছে, কিন্তু উনি আমার দেশের থেকে আপন নন। আমার কাছে আমার দেশ আগে। বরঞ্চ যাকে তিনি দেশের টাকায়, দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন, তিনি ঢের বেশি আমার আপনার। উল্টো দিকে অপূর্ব বলল, আমার কাকা যাকে তাড়া করে বেড়াচ্ছে একদম দেশের টাকায়, অর্থাৎ আমাদের দেশের লোকের টাকায়, দেশের পুলিশ দিয়ে, দেশের শুভাকাঙ্ক্ষী সব্যসাচী মল্লিক, সেই বিপ্লবীকে যে তাড়া করে বেড়াচ্ছে, তিনি আমার কাছে বেশি আপন। রামদাস মুচকিয়া একটু হাসিয়া কহিলেন, বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এসব কথা বলার দুঃখ আছে, কোন সব কথা? বা বাবুজিকে, রামদাস অপূর্বকে বাবুজি বলছে, বাবুজি এই সব কথা বলার কিন্তু দুঃখ আছে। তুমি পরাধীন দেশে রয়েছো, পরাধীন দেশে থেকে তুমি যদি বলো যে যারা বিপ্লবী, যাদের আর কি ইংরেজরা হন্যে হয়ে পুলিশ দিয়ে খোঁজাচ্ছে, তাদের যদি তুমি নিজের লোক বলো, তুমি যদি বিপ্লবীদের আপনার মানে নিজের লোক বলে প্রকাশ্যে দাবি করো, তাহলে এইসব কথা বলার কিন্তু দুঃখ আছে। অপূর্ব কহিল, থাকে তাই নেব, যদি দুঃখ থাকে তাই মাথা পেতে নেব, কিন্তু তাই বলে তলোয়ার কর। শুধু কেবল আমাদের দেশে নয়, পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করেছে, তাকে আপনার বলবার সাধ্য আর যার থাক আমার নেই। এটা বলে অপূর্ব বলছে, দেখো রামদাস, পৃথিবীতে যুগে যুগে যারা নিজের দেশকে স্বাধীন করবার জন্য আত্মনিয়োজিত হয়েছে, নিজেকে নিয়োজিত করেছে, তাদের নিজের আপনার, এটা অন্য কেউ অস্বীকার করতে পারে, হয়তো কেউ বলতে পারে না আমি বলবো না বিপ্লবীদের নিজের লোক, কিন্তু সেই সাহসটা আমার নেই। অর্থাৎ এখানে অপূর্ব পরিষ্কারভাবে বলছে যারা বিপ্লবী যুগে যুগে, শুধু আমার দেশে নয়, এই পৃথিবীর যে কোনো দেশে যে কোনো কেউ সেই দেশের মানুষকে স্বাধীনতা এনে দিতে যখন ঝাঁপিয়ে পড়েছে, সেই স্বাধীনতা সংগ্রামীদের আমি আপন বলেই ডাকবো। বলিতে বলিতে তাহার কণ্ঠস্বর তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। মনে মনে বুঝিল কি কথায় কি কথা আসিয়া পড়িয়াছে, কিন্তু সামলাইতে পারিল না।
এরপর অপূর্ব মুখ ফসকে একটা কথা বলে ফেলছে। সে বুঝতে পারছে যে ইস কি কথায় কোন প্রসঙ্গ টেনে আনছি, এবার আমাকে থামতে হবে, কিন্তু অপূর্ব পারল না। বলিল, তোমার মতো সাহস আমার নেই রামদাস, তোমার মতো আমি সাহসী নই, আমি ভীরু। তাই বলে অবিচারের দণ্ডভোগ করার অপরাধ আমাকে কম বাজে না। অবিচারের দণ্ডভোগ অর্থাৎ বিচার হয়নি, আমি নির্দোষ হয়েও আমাকে দণ্ডভোগ শাস্তি ভোগ করতে হয়েছিল, সেই যন্ত্রণাটা আমাকে খুব কাঁদায়, আমাকে খুব ভাবায়, আমাকে বারবার দুঃখ দেয়। কি বলেছে? বিনা দোষে ফিরিঙ্গি ছোকরারা আমাকে যখন লাঠি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে। ফিরিঙ্গি কথার অর্থ কি এটা ধরো তোমরা অনেকেই জানতে চাইবে। ফিরিঙ্গি হচ্ছে বিদেশি যুবকেরা, অর্থাৎ ইংরেজ যুবকেরা, তাদের এখানে ফিরিঙ্গি বলা হয়েছে। তো কি বলছে? ফিরিঙ্গি যুবকেরা লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে এবং এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম, তখন স্টেশন মাস্টার সাহেব, স্টেশন মাস্টার মনে রাখবে, স্টেশন মাস্টারও ইংরেজ ছিল, কেবলমাত্র আমাকে দেশি লোক বলেই দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিলে তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলয়ের কর। আমি কালো চামড়ার মানুষ, আমি শ্বেতাঙ্গ ইংরেজ নই। আমি গিয়ে স্টেশন মাস্টারকে বললাম, দেখুন আমি কোনো অন্যায় করিনি, আমাকে এই ইংরেজ যুবকেরা ফিরিঙ্গিরা লাথি মেরেছে, আপনি একটা বিচার করুন। তখন স্টেশন মাস্টার বলল, কি তুই, তোর গায়ের রং কালো, তুই দেশের লোক, তুই ইংরেজ না, তুই সাহেবদের নামে কমপ্লেন করবি? এই বলে আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিল। এই যে যন্ত্রণাটা, আমি কালো চামড়ার, আমি এদেশীয়, এই কারণে আমাকে লাঞ্ছিত হতে হচ্ছে, এটা আমাকে খুব যন্ত্রণা দেয়। এমন তো নিত্য নিয়তই ঘটছে, এই রকম ঘটনা আমাদের পরাধীন দেশের বুকে প্রতিদিনই ঘটছে। আমার মা, আমার ভাই বোনকে যারা এই সব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায়, মানে যারা এই অত্যাচার থেকে উদ্ধার করতে চায়, মানে যারা দেশপ্রেমিক, যারা বিপ্লবী, যারা ইংরেজদের তাড়াতে চায়, তাদের আপনার বলে ডাকার, তাদের নিজের বলে সম্বোধন করার, নিজের বলে ডাকার যে দুঃখই থাক, আমি আজ থেকে মাথায় তুলে নিলাম। আমি আজ থেকে মাথায় তুলে নিলাম। কে কি মাথায় তুলে নিল, এমন প্রশ্নও কিন্তু হতে পারে। আচ্ছা, তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর কমেন্টে লিখে জানাও তো দেখি তোমরা গল্পটা কতটা মনোযোগ দিয়ে শুনছো। অপূর্বকে ফিরিঙ্গিরা কোথায় লাথি মেরেছিল, মানে কোন স্থানে, কোন জায়গাতে অপূর্ব তখন ছিল, তাকে লাথি মেরেছিল, এটা আমাকে লিখে জানিও। রামদাসের সুশ্রী, মানে খুব সুন্দর গৌরবর্ণ পরিষ্কার মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল। তুমি জানো, কেউ যখন আর কি অত্যন্ত রেগে যায়, অত্যন্ত দুঃখ পায়, অত্যন্ত উত্তেজিত হয়ে পড়ে, যারা খুব পরিষ্কার তাদের মুখ দেখবে পুরো লাল হয়ে যায় রেগে টেগে গেলে। যদি তোমাদের কোনো পরিষ্কার বন্ধু বা আত্মীয় থাকে, তুমি ভেবে দেখো, ঠিক রামদাসের মুখও সেই রকম হয়ে গেল। কই এই ঘটনা তো আমাকে বলেননি, কই এই ঘটনাটা তো আমাকে আগে বলেননি। দেখো, একটাই উত্তর হবে, প্রশ্ন 5-6 ভাবে হতে পারে। কই এই ঘটনা তো আমাকে আগে বলেননি, অর্থাৎ অপূর্বর স্টেশনে লাঞ্ছিত হওয়ার ঘটনা, বা এটা দিতে পারে এমন তো নিত্য নিয়তই ঘটছে, কেমন সেই স্টেশনে লাঞ্ছিত হওয়ার ঘটনাই তোমাকে লিখতে হবে। অবিচারের দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না, কিভাবে অবিচারে দণ্ডভোগ করতে হয়েছিল সেই একই উত্তর হবে। তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না, কোন ঘটনার লাঞ্ছনার কথা বলা হয়েছে, একই উত্তর হবে। দেখেছো, প্রশ্নের উত্তর এক, কিন্তু প্রশ্ন কিন্তু অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে। মানে রামদাস বলে, এই ঘটনাটা আমাকে আগে বলেননি কেন? অপূর্ব বলে, বলা কি সহজ রামদাস, হিন্দুস্থানের লোক সেখানে কম ছিল না, কিন্তু আমার অপমান কারো গায়েই ঠেকলো না, আমাকে যে অপমান করছে এটা কারো গায়েই লাগলো না। এমনি তাদের অভ্যেস হয়ে গেছে দেশের বুকে দাঁড়িয়ে দেশের লোকেদের লাঞ্ছিত হতে দেখার অভ্যেস তাদের হয়ে গেছে। লাথির চোটে যে আমার হাড় পাঁজর ভেঙে যায়নি, সেই সুখবরে তারা বেশি খুশি হয়ে গেল। তারা বলল, ওরে বাবা, ইংরেজরা লাঠি মেরেছে অথচ তুমি বেঁচে গেছো, তোমার হাড় ভাঙেনি, এটাই ভালো। এতেই তারা আনন্দ পেল। তোমাকে জানাবো কি, মনে হলে দুঃখে, লজ্জায়, ঘৃণায় যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। আমি যেন নিজেই এই ঘটনার জন্য মাটির সঙ্গে মিশে গেলাম। রামদাস চুপ করিয়া রহিল, কিন্তু তাহার দুই চোখ ছলছল করিয়া আসিল। সম্মুখের ঘড়িতে 3টে বাজিতে সে উঠিয়া দাঁড়াইল, মানে টিফিনের টাইম শেষ, সে উঠে দাঁড়ালো। বোধ করি কি একটা বলিতে গেল, কিন্তু ওই চোখ ছলছল, মানে রামদাস অপূর্বর লাঞ্ছিত হওয়ার কথা শুনে বন্ধুর প্রতি সহমর্মিতায় সে প্রায় কেঁদে ফেলেছে, ইমোশনাল মানুষ। সে কি একটা বলতে গেল, কিন্তু পারিল কিছুই না বলিয়া হঠাৎ হাত বাড়াইয়া অপূর্বর ডান হাতটা টানিয়া
লইয়া একটা চাপ দিয়া নিঃশব্দে নিজের ঘরে চলিয়া গেল। মানে কিছু বলতে চাইলো, কিন্তু গলা তার কাঁপছে, কাদো কাদো ভাব, ঠোঁট তার নড়ছে, বলতে পারলো না। জাস্ট বন্ধুর হাতটা ধরলো যে, বন্ধু আমি তোমার পাশে আছি, এই বার্তা দিয়ে সে চলে গেল। সেই দিন বিকেলে অফিসের ছুটি হইবার পূর্বে বড় সাহেব আর কি অপূর্বদের অফিসের যিনি হেড বড় সাহেব একখানা লম্বা টেলিগ্রাম, আগেকার দিনে দ্রুত খবর পাঠাতে গেলে চিঠি আর টেলিগ্রাম এগুলো ভরসা ছিল, তো টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে ঢুকিয়া কহিলেন, আমাদের ভামর অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না। অর্থাৎ আমাদের ভামতে যে অফিস রয়েছে, ধরো আমি কথার কথা বললাম, আমাদের কলকাতার অফিসে খুব গন্ডগোল চলছে, তাছাড়া হাওড়া, শিয়ালদা আর দিনাজপুরের অফিসেও গন্ডগোল হচ্ছে। ঠিক এই রকমভাবে তার বড়বাবু কি বলছে, আমাদের ভামর অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না, অর্থাৎ সেখানে উচ্ছৃঙ্খলা চলছে, সেখানে সমস্যা চলছে। ভামো একটা জায়গার নাম। আহ, তাছাড়া ম্যান্ডালে, শোয়েবো, মিকথিলা এবং প্রোম সবকটা অফিসেই গোলযোগ ঘটছে। এই জায়গার শাখা অফিসগুলোতেও গোলযোগ চলছে। জায়গার নামগুলো মনে রাখবে। ম্যান্ডালে ধর আমি বললাম, তাছাড়া বর্ধমান, হাওড়া, শিয়ালদা, মেদিনীপুর এই জায়গাগুলোতেও ঝামেলা হচ্ছে। ঠিক এইটাই বললো। যেমন তুমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি তোমায় বোঝাই। যেমন ধরো স্টেট ব্যাংক, এটা কলকাতাতে আছে, শিয়ালদাতে আছে, আমাদের ঠাকুরনগরে আছে, বনগাঁয়ে আছে, মানে সব জায়গাতে আছে। তো কথার কথা, আমি বড়বাবু আমি আমাদের অফিসের একজনকে বললাম, আমাদের রায়গঞ্জের স্টেট ব্যাংক অফ মানে যে ব্যাংক, সেখানে খুব ঝামেলা হচ্ছে, আমার ইচ্ছে তুমি একবার রায়গঞ্জটা ঘুরে এসো। তাছাড়া ঝাড়গ্রাম, কোচবিহার, তারপর ধরো টাকি, বসিরহাট এগুলোতেও ঝামেলা হচ্ছে, তুমি এগুলোতেও যাও, এই রকমভাবে আর কি বললো। আমার ইচ্ছে তুমি একবার সবগুলো দেখে আসো। ধরো এটা দিয়ে বললো সবগুলো কি কি, তোমাকে এই জায়গাগুলোর নাম লিখতে হবে। আমার অবর্তমানে সমস্ত ভারই তো তোমার। অপূর্বকে ওর বড়বাবু বলছে, দেখো আমার অবর্তমানে অফিসের সমস্ত ভার আমি তোমাকেই দেবো, একটা পরিচয় থাকা চাই, তাই আগে থেকে সমস্ত অফিসের সঙ্গে তোমার একটা পরিচয় থাকা চাই। সুতরাং বেশি দেরি না করে করে কাল পরশু যদি একবার আর কি অপূর্বর বড়বাবু বলছে, তুমি যদি দেরি না করে কাল পরশু যদি একবার যেতে পারতে তাহলে ভালো হতো। এই কথাটা পুরো বললো না, অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল, রাজি হয়ে বলল, আমি কালই বার হয়ে যেতে পারি। বস্তুত নানা কারণে রেঙ্গুনে তাহার এক মুহূর্ত মন টিকেতে ছিল না। কি কি কারণ? এক, তার ঘরে চুরি; দুই, সব্যসাচীকে ধরার জন্য পুলিশদের উতলা হওয়া; তিন, স্টেশনে তার লাঞ্ছিত হওয়া। এই সব কারণে তার মন টিকছিল না। উপরিয়ন্ত এই সূত্রে দেশটাকেও একবার দেখা হইবে। সে ভাবছে এই বর্মা দেশটাকে আমি একবার দেখতেও পারবো, যাই যে যে অফিসগুলোতে বললো সেই জায়গাতে যাব। অতএব যাওয়াই স্থির হইল। এবং পরদিন তিনি অপরাহ্ন বেলায়, অপরাহ্ন কথার অর্থ দিনের আর কি শেষ ভাগ, একদম সহজভাবে বলতে গেলে মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়, দুপুর থেকে সূর্য ডোবা পর্যন্ত সময়, সন্ধ্যের আগে পর্যন্ত বা বিকেলও বলা যেতে পারে, অপরাহ্ন বেলায় সুদূর ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া সে ট্রেনে চাপিয়া বসিল। সঙ্গে রহিল আরদালি এবং অফিসের একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পিয়াদা। তাহলে তাকে কে কে তার সঙ্গে আর কি অপূর্ব সঙ্গী হলো? আরদালি। আরদালি কথার অর্থ অফিসের যিনি পিয়ন তিনি, আর একজন ব্রাহ্মণ, হিন্দুস্থানি ব্রাহ্মণ পেয়াদা তার সঙ্গে রইল। তেওয়ারি খবরদারির জন্য বাসাতেই রহিল। অফিসের নানা খবরদারি করবার জন্য তেওয়ারি অপূর্বর ঘরে যে থাকতো, যে রান্না করতো, সেই তা অপূর্বর বিশ্বস্ত পাঁচক বা রাঁধুনি তেওয়ারি এখানেই রয়ে গেল, সে অপূর্বর সঙ্গে যায়নি। পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া, সুতরাং তেমন আর ভয় নাই। এই জায়গাটা তোমরা অনেকেই বোঝো না, এটা বুঝিয়ে বলি। আমি বলেছিলাম মূল উপন্যাসে লেখা আছে অপূর্বর উপরতলাতে খ্রিস্টান এক সাহেব, জোসেফ সাহেব আর তার মেয়ে ভারতী থাকতো। অপূর্বকে নানাভাবে বিভ্রান্ত বা বিব্রত করতো এরা। তো সেই সাহেব পা ভেঙে হাসপাতালে পড়ে আছে, তাই অপূর্ব বলছে যাক, জোসেফ সাহেব হসপিটালে রয়েছে, তো অতটা ভয়ের কিছু নেই তেওয়ারির, ও আর কোনো রকম কোনো অসভ্যতামি করবে না, কোনো ঝামেলা করবে না।
বিশেষত এই রেঙ্গুন শহরটা বরং সহিয়া ছিল, অপূর্বর খুব স্যুট করেছিল, খুব সহ্য হয়েছিল, কিন্তু আরও অজানা স্থানে পা বাড়াইবার তাহার প্রবৃত্তিই ছিল না, তার ইচ্ছেই ছিল না এই জায়গা থেকে অন্য কোথাও যেতে। তলোয়ারকর তেওয়ারির পিঠ ঠুকিয়া সাহস দিয়া কহিল, যখন অপূর্ব চলে যাচ্ছে, রামদাস তলোয়ারকর তিওয়ারির পিঠ ঠুকে দিয়ে বলছে, মানে পিঠে হাত দিয়ে হালকা করে আর কি একটা চড় মতো মেরে বলছে, তোমার চিন্তা নেই ঠাকুর। কে কাকে ঠাকুর বলেছিল? তলোয়ারকর রাম আর কি তেওয়ারিকে বলেছিল, কোনো কিছু হলেই অফিসে গিয়ে আমাকে সংবাদ দিও, মানে তোমার কোনো সুবিধে অসুবিধে হলে অপূর্ব তো থাকছে না, কোনো ভয়ের ব্যাপার নেই, আমি তো আছি, আমার কাছে গিয়ে খবর দিয়ে এসো। গাড়ি ছাড়িতে বোধ করি তখনও মিনিট পাঁচেক বিলম্ব ছিল, ট্রেন ছাড়তে তখনও 5 মিনিট মতো দেরি। অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিল, মানে হঠাৎ চমকে উঠে বলছে, ওই যে। তলয়রকার ঘাড় ফিরিয়া বুঝিল এই সেই গিরিশ মহাপাত্র, কারণ গিরিশ মহাপাত্রের অদ্ভুত আর কি চেহারার বর্ণনা অপূর্ব তলোয়ারকারকে দিয়েছিল। সেই বাহারে জামা, সেই সবুজ রঙের ফুল মোজা, সেই পাম্প শু এবং ছড়ি, ছড়ি মানে লাঠি, প্রভেদের মধ্যে শুধু অপূর্ব যেমন বর্ণনা দিয়েছিল তার থেকে পার্থক্য, প্রভেদ একটাই, সেই বাঘ আঁকা রুমালখানি বুক পকেট ছাড়িয়া তাহার কণ্ঠে জড়ানো, তার গলাতে জড়ানো রয়েছে সেই বাঘ আঁকা রুমাল। মহাপাত্র এই দিকেই আসিতেছিল, সম্মুখে আসিতেই অপূর্ব ডাকিয়া কহিল, কি হে গিরিশ, আমাকে চিনতে পারো, কোথায় চলেছ? গিরিশ শশব্যস্তে, মানে অত্যন্ত দ্রুত, তাকেই বলে শশব্যস্ত। এটা কিন্তু আবার তোমাদের এখান থেকে সমাসও দেওয়া হতে পারে, শশকের ন্যায় ব্যস্ত বা শশের ন্যায় ব্যস্ত, তুমি যেটা লেখো এটাই ঠিক হবে। তো শশব্যস্ত হয়ে মানে অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে একটা প্রণাম করলো, খুব ব্যস্ত হয়ে গিরিশ মহাপাত্র নমস্কার করিয়া কহিল, আগে চিনিতে পারি বই কি বাবু মশাই, কোথায় আগমন হচ্ছে, আপনি কোথায় যাচ্ছেন? অপূর্ব সহাস্যে কহিল, হাসি মুখে বলল, আপাতত ভামও যাচ্ছি, কিন্তু তুমি কোথায়? গিরিশ কহিল, খুব ইম্পর্টেন্ট, গিরিশ কেন প্ল্যাটফর্মে এসেছিল বা অপূর্বর সঙ্গে গিরিশের দ্বিতীয়বার কোথায় দেখা হলো। আগে এনানজাং একটা জায়গার নাম, বানানটা দেখে নেবে, থেকে দুইজন বন্ধু লোক আসবার কথা ছিল, এনানজাং থেকে দুজন বন্ধুর আসার কথা। আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা। হ্যাঁ, আনে বটে কেউ কেউ আপিম সিদ্ধি লুকিয়ে, কিন্তু আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, আমি খুব ধর্মকর্ম মেনে চলি। বলি, কাজ কি ভাই জোচ্চুরিতে? জোচ্চুরি করে তো কাজ নেই, কথায় বলে পরধর্ম ভয়াবহ, লল্লাটের লেখা তো আর খণ্ডাবে না, কথায় বলে পরধর্ম ভয়াবহ, যাই হোক, ভাগ্যের লেখা তো আর খণ্ডাবে না। অপূর্বর কাছে গিরিশ দুঃখ করে বলছে, ভাগ্যের লিখন তো আর খণ্ডাবে না। অপূর্ব হাসিয়া কহিল, আমারও তো তাই বিশ্বাস। অপূর্বর বিশ্বাসটি কি? ললাটের লিখনের খণ্ডন হয় না। কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে, আমি পুলিশের লোক নই, আফিম সিদ্ধির ধার ধারিনি, সেদিন কেবল তামাশা দেখতে গিয়েছিলাম। কে কোথায় গিয়েছিল? অপূর্ব পুলিশ স্টেশনে গিয়েছিল। তলয়ারকর তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল। তলয়ারকর এই লোকটাকে তীক্ষ্ণভাবে দেখছিল, এই গিরিশকে। তলয়ারকর বুঝতে পারছিল এটাই সব্যসাচী। কহিল, বাবুজি, मैंने आपको तो जरूर कहा देखा, আমি যে আপনাকে কোথায় যেন দেখেছি। গিরিশ কহিল, আচ্ছা জি নেই বাবু সাহেব, নকরির বাস্তে কেতে জায়গায় তো ঘুমতা হ্যায়, চাকরির জন্য কত জায়গায় ঘুরি, আশ্চর্য কি, কোথাও একটা দেখেছেন। অপূর্বকে আবার আর কি গিরিশ বলছে, কিন্তু আমার উপর মিথ্যে সন্দেহ রাখবেন না বাবু মশাই, আপনাদের নজরে পড়লে একটাও চাকরি জুটবে না। বামুনের ছেলে, বাংলায় লেখাপড়া, শাস্ত্র টাস্ত্র সব কিছু শিখেছিলাম, কিন্তু এমন অদৃষ্ট যে, কিন্তু এমন অদৃষ্ট, এমন ভাগ্য যে। বাবু মশাই আপনারা, মানে আপনি কি, আপনি জাতিতে কি? অপূর্ব কহিল, আমি ব্রাহ্মণ। আগে তাহলে নমস্কার, এখন তবে আসি বাবু সাহেব। রাম রাম বলিতে বলিতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত কাশির বেগ, মানে একটা কাশি উদ্গত হচ্ছে, আসছে, সেই রকম কাশির বেগ সামলে ব্যগ্রপদে, দ্রুত পায়ে সামনের দিকে অগ্রসর হইল, মানে এগিয়ে গেল। অপূর্ব এবার গিরিশ চলে যাওয়ার পর বলছে, এই সব্যসাচীটির পিছনেই কাকা বাবু সদল বলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছে তলয়ারকর, মানে দেখো দেখো এই কার্টুন মার্কা লোকটার জন্য কাকা বাবু একে আর কি সব্যসাচী মনে করে খুঁজে বেড়াচ্ছে। বলিয়া সে হাসিল, কিন্তু এই হাসিতে তলয়ারকর যোগ দিল না। তলোয়ারকর কেন যোগ দেয়নি? কারণ সে বুঝতে পারছিল, অনুমান করতে পারছিল এটাই সব্যসাচী। পরেক্ষণে বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল। কে? রামদাস তলয়ারকর।
বন্ধুকে অপূর্বর করমর্দন মানে কি হ্যান্ডশেক করলো, কিন্তু তখনও মুখ দিয়া তাহার কথাই বাহির হইল না। নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না, কিন্তু করিলে দেখিতে পাইত যে এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত চওড়া উজ্জ্বল ললাটের কপালের উপর যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে। একটা অদ্ভুত চিন্তার মেঘ যেন রামদাসের কপালে ঘনিয়েছে। মানে রামদাস এই লোকটাই সব্যসাচী, এই চিন্তাতে আর কি একদম তার মুখ পাথরের মতো থমথমে হয়ে গেছে। এবং সেই সুদূর দুর্নিরীক্ষ লোকেই তাহার সমস্ত মনশ্চক্ষু একেবারে উধাও হয়ে গেছে। রামদাসের মনশ্চক্ষু, মনের চোখ যেন দুর্নিরীক্ষ, যেখানে কখনো চোখ মানে কল্পনা শক্তি আর কি, মনশ্চক্ষু মানে কল্পনা শক্তি, কোথায় যার প্রতি দৃষ্টিপাত করা দুঃসাধ্য, দুর্নিরীক্ষ, যা দেখা যায় না, সেই রকম জায়গায় গিয়ে আটকে রয়েছে। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, ট্রেনে ফার্স্ট ক্লাসের টিকিট কেটেছে। তাহার কামরায় আর কেহ লোক ছিল না, তার কামরাতে আর কোনো লোক ছিল না। সন্ধ্যা উত্তীর্ণ হইলে, সন্ধ্যা পার হয়ে গেলে সে পিরানের মধ্যে হইতে, পিরান কথার অর্থ ফতুয়া, মানে পাঞ্জাবির মতো ছোট ছোট যেগুলো কুর্তি টাইপ ছেলেরা ড্রেস পরে, ফতুয়া, সেগুলো পিরানের মধ্যে হইতে পৈতা বাহির করিয়া, বা ঢিলে জামাকেও পিরান বলে, বিনা জলেই স্বয়ং সন্ধ্যা সমাপন করিল। স্বয়ং সন্ধ্যা পালন করে ব্রাহ্মণরা, পৈতে বের করে জলের সাহায্যে এটা আর কি করা হয়। কিন্তু এবার এখানে ট্রেনের মধ্যে ওরম জল পায়নি। স্বয়ং সন্ধ্যা বলতে সন্ধ্যাকালীন আহ্নিক। তো সেই স্বয়ং সন্ধ্যা সে পালন করলো, এবং যে সকল ভোজ্য বস্তু এবং যেসব খাবার শাস্ত্রমতে স্পর্শদুষ্ট হয় না, শাস্ত্রমতে মানে আগেকার দিনে সমাজে তো খুব ছোঁয়াছুঁয়ি ব্যবস্থা ছিল, যে লোকের ছোঁয়া লাগলেও নষ্ট হয় না, জানিয়া সে সঙ্গে আনিয়াছিল, পিতলের পাত্র হইতে বাহির করিয়া আহার করিল। সে পিতলের পাত্র থেকে সেই সব খাবার বের করে অপূর্ব তারপর খেয়ে নিল। জল ও পান তাহার ব্রাহ্মণ আরদালি, আরদানি মানে আমি আগেই বলেছি, আরদালি কথার অর্থ পিয়ন বা অফিসের বেয়ারাও বোঝায়। তো পিয়ন বা অফিসের বেয়ারা পূর্বাহ্নেই রেখে গিয়েছিল, অর্থাৎ আগে ভাগেই রেখে গিয়েছিল, এবং শয্যাও সে প্রস্তুত করিয়া দিয়া গিয়েছিল। এমনকি সেই আরদালি অপূর্বর জন্য ট্রেনে শয্যা আর কি বিছনাও প্রস্তুত করে রেডি করে রেখে গেছিল। তাহার ভরসা ছিল, অপূর্বর ভরসা ছিল, প্রভাতকাল পর্যন্ত, সকাল পর্যন্ত আর তাহার নিদ্রার ব্যাঘাত ঘটিবে না, তার ঘুমের কোনো ব্যাঘাত ঘটবে না। কিন্তু ইহা যে কত বড় ভ্রম! কোনটি ভ্রম? এটা প্রশ্ন খুব দেয়। অপূর্ব ভেবেছিল আমি ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার, আমি এখন রাত্রিরে ঘুমোবো, কেউ আমার ঘুমের ব্যাঘাত ঘটাবে না। তার এই ভাবনাটা ছিল ভ্রম। তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল, কয়েকটা স্টেশন যাওয়ার পরই অপূর্ব সেটা অনুভব করতে পারল। সেই রাত্রির মধ্যে কতবার, তিনবার তাহার ঘুম ভাঙাইয়া পুলিশের লোক তাহার নাম ও ধাম, কোথায় বাড়ি এবং ও ঠিকানা লিখিয়া লইয়াছে। একবার সে বিরক্ত হয়ে প্রতিবাদ করলো যে আপনারা কতবার আসবেন, 2-3বার শুনে গেছেন, আবার কেন এসছেন নাম টাম লিখতে। এই যেই বলেছে, বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটু কণ্ঠে জবাব দেয়, মানে খুব খারাপ ভাবে, খুব খারাপ গলায়, খুব খারাপ কণ্ঠস্বরে জবাব দেয়, তুমি তো ইউরোপিয়ান নও, তুমি তো বিদেশি নও, তুমি এদেশের লোক, তুমি ইউরোপিয়ান নও। অপূর্ব কহে না, আমি ইউরোপিয়ান নই, কিন্তু আমি তো ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার, ফার্স্ট ক্লাসে বেশি টাকা দিয়ে উঠতে হয়, এই ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জারদের তুমি তো রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করিতে পারো না, তুমি রাতের বেলাতে আমার ঘুমের বিঘ্ন করতে পারো না, আমার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারো না। সে হাসিয়া বলে, সে কে? সে হেসে কি বলেছিল? বর্মা সাব ইন্সপেক্টর সাহেব হলো সে। সে হেসে বলে, ও নিয়ম রেল কর্মচারীদের জন্য, অর্থাৎ রেলের কর্মচারীরা রাতে বেলাতে তোমার ঘুমের ডিস্টার্ব ঘটাতে পারবে না। আমি পুলিশ, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি, আমি শুধু তোমার ঘুম ভাঙাতে পারি না, আমি চাইলে টেনে তোমাকে এখন ট্রেন থেকে নিচেও নামাতে পারি। আলোচনা শেষ করার আগে বলি, মাধ্যমিক পরীক্ষার্থী ভাই বোনেদের জন্য সম্রাট এক্সক্লুসিভ সাজেশন সিরিজে আমরা যে বই প্রকাশ করি, এবারও প্রকাশ করতে চলেছি। আমাদের বইগুলি জুন মাসের শেষ থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে। বই প্রকাশের আগে সব তথ্য আমি তোমাদের জানিয়ে দেব। তাহলে আর একটু অপেক্ষা করো। আর একটা কথা, এখন কিন্তু অপেক্ষা করলে চলবে না, টেক্সট বইটা খোলো, গল্পটা পড়ো, একবার পড়ো, আমার বিশ্বাস গল্পটা তোমার কাছে জলের মতো সহজ হবে। কি হবে? তো হলে ইয়েস লিখে কমেন্ট করো।
সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ।